14টি বিষয়ে ঐক্যমত্য, শেষ দিনে বাকিগুলো নিষ্পত্তির আশা। আজকে এই দলগুলোকে দেয়া হবে গ্রহণযোগ্য জুলাই সনদের খসড়া। মাসব্যাপী জুলাই পদযাত্রা শেষে ফিরল এনসিপির নেতাকর্মীরা। সারা দেশের জনগণের সাথে আত্মার সম্পর্ক তৈরির দাবি। জুলাইয়ে ইন্টারনেট বন্ধে মেলেনি সংঘর্ষ, হতাহতের প্রকৃত খবর। অচল হয়ে পড়ে ডিজিটাল গণমাধ্যম, প্রশংসা কুড়িয়েছিল পত্রিকাগুলো। ঋণখেলাপি আর প্রভাবশালী চক্রে জিম্মি জনতা ব্যাংক। শীর্ষ 9টি ব্যবসায়িক গ্রুপে আটকে আছে প্রায় 54,000 কোটি টাকা। কোনো গ্রাহক তো আমার এমডি বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পর্যন্ত পাঠিয়েছে, কেন আমরা দীর্ঘদিন ধরে এলসির পেমেন্টগুলো দিচ্ছি না। অনেকগুলো বড় বড় ঋণ যেরকম, এগুলা থেকে তাৎক্ষণিকভাবে আদায় করাটা একটু কঠিন। এবং পাহাড়ি সশস্ত্র স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শরীফ রওশন এবং এদিকটায় আমি মশিউর অনেক। এখন পর্যন্ত 14টি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছে কমিশনগুলো। বাকিগুলোর ব্যাপারে আজকের মধ্যে সমাধানে পৌঁছানোর আশা করছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বুধবার বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, 31 জুলাইয়ের মধ্যেই রাজনৈতিক দলগুলোর হাতে একটা গ্রহণযোগ্য জুলাই সনদের খসড়া তুলে দেওয়া হবে। এদিকে আইনি ভিত্তি না থাকায় জুলাই সনদ বাস্তবায়নে ফাঁকি রয়ে গেছে, এমনটাই মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। একে বাস্তবযোগ্য করতে আইনি ভিত্তি চায় জামায়াতও। তবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণকে ফাঁকি দেওয়ার বা ধোঁকা দেওয়ার সাহস পাবে না কোনো রাজনৈতিক দল। বাকিটা জানাচ্ছেন সাজিদ আরাফাত। জুলাই সনদ বাস্তবায়ন হবে কোন প্রক্রিয়ায়? একদিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে করার প্রস্তাব জামায়াতের, অন্যদিকে ভিন্নমত পোষণ বিএনপির। এমন বাস্তবতায় বুধবার দ্বিতীয় পর্যায়ের 22তম দিনের আলোচনা গড়ায় ঐক্যমত্য কমিশনে। এদিন জুলাই সনদ ছাড়াও সংসদে নারী প্রতিনিধিত্ব, সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক নিয়োগ ছাড়াও রাষ্ট্রপতির ক্ষমতা ও নির্বাচন প্রক্রিয়া সহ অমীমাংসিত বেশ কয়েকটি বিষয়ে শেষ মুহূর্তে সবাইকে ঐক্যমত্যে নিয়ে আসার চেষ্টা করে কমিশন। সবার শুরুতে সংসদে সরাসরি নারী প্রতিনিধি নির্বাচনে একমত হয় দলগুলো। তবে আসন সংখ্যা বৃদ্ধি ও নির্বাচন প্রক্রিয়ায় আছে ভিন্ন মত। সরাসরি নারী আসন 100তে উন্নীত করা এবং এটা প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, সর্বশেষ অনেকগুলো প্রস্তাবের মধ্যে এই প্রস্তাবটা আমাদের কাছে তুলনামূলকভাবে এটা গ্রহণযোগ্য মনে হচ্ছে। কিন্তু এই প্রস্তাবটাও এবার গ্রহণ করা যাচ্ছে বলে তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সভার বিরতিতে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আইনি ভিত্তি না থাকায় জুলাই সনদ বাস্তবায়নে ফাঁকি রয়ে গেছে। আর জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কমিশনের সময় বাড়ানোর দাবি জানায় গণ অধিকার পরিষদ। জুলাই সনদে আমরা যে বিষয়গুলোতে একমত হলাম সেগুলোকে সঙ্গে সঙ্গে কার্যকর করার পদ্ধতি সেখানে বাতলানো না থাকে, জুলাই সনদকে যদি আমরা একটা আইনি ভিত্তির জায়গায় নিয়ে আসতে না পারি, সেক্ষেত্রে সেই জুলাই সনদ সেটা পূর্বেকার মতো 3 দলের রূপরেখার মতো শুধুমাত্র একটা ইতিহাসের দলিল হয়ে থাকবে, যার কোনো কার্যকারিতার জায়গা থাকবে না। কালকের মধ্যে কমিশন চাইলেও পুরো আলোচনা শেষ করতে পারবে না, যে কারণে আমরাও বলেছি আজকে যে জুলাই সনদের যে খসড়া আমাদের কাছে দেওয়া হয়েছে সেখানেও আপনারা দেখবেন, আপনারা নিশ্চয়ই পেয়েছেন, শুধু আওয়ামী লীগের ফ্যাসিবাদের কথা বলা হয়েছে, কিন্তু আওয়ামী লীগও তার দোসর যারা 2009 সালে মহাজোট করে ক্ষমতায় এসেছিল, পরবর্তীতে 14 দল এই যে তাদের এই ফ্যাসিবাদের সহযোগী, তাদের কর্মকাণ্ডের কথা বলা হয় নাই, শুধুমাত্র আওয়ামী লীগকে আইডেন্টিফাই করে সেটাকে পোট্রে করা হয়েছে। আমরা এটা সংশোধনের জন্য বলেছি। এবং সনদ বাস্তবায়নে শুধু অঙ্গীকার নয়, আইনি ভিত্তি দেওয়ার জোর দাবি জানায় জামায়াত, এবি পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। কারণ আমরা বলছি যে এটাকে আইনি ভিত্তি দিতে হবে, কিন্তু আইনি ভিত্তি না দিলে এটা তো একটা খাওয়া দাওয়া আলাপ আলোচনা করে শেষ হলো, অথবা আমরা রিকমেন্ড করলাম, অঙ্গীকার করলাম, কি অঙ্গীকার করলাম, কার কাছে অঙ্গীকার করলাম, তো অঙ্গীকার দিয়ে তো শেষ হবে না। এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নির্বাচিত সংসদেই ভরসা বিএনপির। জনগণকে ধোঁকা দিয়ে উন্মুক্ত আলোচনা উপেক্ষা করার সাহস কোনো রাজনৈতিক দল করবে না বলে মত দলটির।
আমাদের লিখিত প্রস্তাব এবং জাতির সামনেও আমরা প্রতিশ্রুতি দিয়েছি, যদি আমরা ম্যান্ডেট পাই তাহলে পরে আমরা নারীর বিদ্যমান আসন যে সংরক্ষিত আসন 50 আছে সেখান থেকে আমরা 100-তে উন্নীত করব। তবে নির্বাচন পদ্ধতি হবে আগের মতো, যেভাবে আসনের অনুপাত হয় সেভাবে। এতগুলো রাজনৈতিক দল এতদিন পর্যন্ত উন্মুক্ত আলোচনা করছে, হুইচ ইজ ভেরি ট্রান্সপারেন্ট, এবং আমি অনেকটা মনে করি যে ওপেন কোর্ট ট্রায়ালের মতো আপনাদের কাছে রিলে হচ্ছে, সব কিছু ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে বা ব্রডকাস্ট হচ্ছে। তো সেই জায়গায় জাতি দেখছে কারা কি বলছে, কারদের কি পজিশন। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, সংসদের নারী আসন পর্যায়ক্রমে 50 থেকে 100-তে উন্নীতে একমত দলগুলো। তবে আগের নিয়মের দাবি বহাল রেখে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি। 31 জুলাইয়ের মধ্যে খসড়া জুলাই সনদ নিয়ে ঐক্যমত আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। যে সমস্ত বিষয়ে একমত হওয়া যাবে সে সমস্ত বিষয়ে তারা প্রয়োজনীয় সংশোধনী আনবেন। জুলাইয়ের 31 তারিখে জুলাই সনদের ঐকমত্যের জায়গাগুলোর সমস্ত আলোচনা আমরা শেষ করব, এটা আমাদের লক্ষ্য। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি, রাজনৈতিক দলগুলোর থেকেও সেরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তারা সহযোগিতা অব্যাহত রাখবেন। এখন পর্যন্ত 14টি বিষয়ে ঐক্যমত্যে আসা গেছে বলে জানায় কমিশন। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। দেশব্যাপী জুলাই পদযাত্রার শেষে বুধবার রাতে বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছায় এনসিপির গাড়িবহর। সাভারে পথসভার পর আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয় এই কর্মসূচি। কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়ন হলেই জুলাই পদযাত্রা সফল হবে। গোপালগঞ্জে সশস্ত্র হামলা এবং মাইলস্টোন ট্র্যাজেডির কারণে যে জেলাগুলোতে পদযাত্রা করা সম্ভব হয়নি, সেগুলোতে 5ই আগস্টের পর পদযাত্রার মাধ্যমে 64 জেলার জনগণের কাছে পৌঁছানোর প্রতিশ্রুতি দেন নাহিদ ইসলাম। এছাড়া পদযাত্রার সময় দুর্ভোগের জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। শাহাদাত অভ্রের প্রতিবেদন। সাভারে পথসভার মধ্য দিয়ে এনসিপির 30 দিনব্যাপী দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা দেন নাহিদ ইসলাম। আজকে 30শে জুলাই আমরা এই সাভারে এই পথসভার মাধ্যমে আমাদের এই জুলাই পদযাত্রা একটা পর্যায়ে সমাপ্ত হচ্ছে। দীর্ঘ এই সফর শেষে এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহর রওনা হয় ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের দিকে। অন্যদিকে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয় বাংলা মোটরের কার্যালয়। বুধবার রাত 12:30টায় নাহিদ ইসলাম ও তাদের গাড়িবহর পৌঁছায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে। এ সময় ঢাকা মহানগরীর নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা ও শাপলা শাপলা স্লোগানে স্বাগত জানায় এনসিপির শীর্ষ নেতাদের। এরপর নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ ও ঘোষণাপত্র ঘোষণা এলে এই জুলাই পদযাত্রা সফল হবে। এ সময় আগামী 3 আগস্ট শহীদ মিনারে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। 3রা আগস্ট এর মধ্যে আমরা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন দেখতে চাই, এবং 3রা আগস্ট আমরা জাতীয় নাগরিক পার্টির ইশতেহার ঘোষণা করব। এছাড়াও গোপালগঞ্জে সশস্ত্র হামলা ও মাইলস্টোন ট্র্যাজেডির কারণে যে জেলাগুলোতে পদযাত্রা করা সম্ভব হয়নি, সেগুলোতে 5 আগস্ট পরবর্তী সময়ে পদযাত্রার মাধ্যমে 64 জেলাতে জনগণের কাছে পৌঁছানোর প্রতিশ্রুতি দেন তিনি। গোপালগঞ্জে সশস্ত্র হামলা এবং মাইলস্টোনের ট্র্যাজেডির কারণে কয়েকটি জেলায় আমরা পথসভা করতে পারি নাই। আমরা 5ই আগস্ট পরবর্তী সময় সেই সকল জেলায় আমরা জেলা সমাবেশ করব। ইনশাল্লাহ 64টি জেলায় আমাদের পদার্পণ হবে এবং জনগণের কাছে যাওয়ার এই কর্মসূচি আপনাদের অব্যাহত থাকবে। পদযাত্রার সময় কিছু সমস্যা ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে, সেজন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন। জুলাই পদযাত্রার মাধ্যমে জনগণের সাথে আত্মার সম্পর্ক হয়েছে এনসিপির। জনগণের কাছাকাছি যেতে এমন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। চলমান থাকবে ইনকিলাব। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। জুলাই আন্দোলনের প্রেক্ষাপটের গল্প বলছি, যে সময় গণমাধ্যম, আন্দোলনরত ছাত্র জনতা আর সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বন্ধ করার জন্য হয়েছিল দেশব্যাপী ইন্টারনেট বন্ধ করার মতো এক নগ্ন ঘটনা। ধামাচাপা দেওয়া হয়েছিল সংঘর্ষ আর হতাহতের ঘটনাগুলোকেও। বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলোতে প্রকাশ্যেই হস্তক্ষেপ করেছিল প্রশাসন।
কেমন ছিল জুলাই আন্দোলনের থমথমে সেই মুহূর্তগুলো, কিভাবেই বা গণমাধ্যম আর ছাত্র জনতা উপেক্ষা করেছে স্বৈরাচারের রক্তচক্ষু, সেই ঘটনাই তুলে আনার চেষ্টা করেছেন সহকর্মী তৌহিদুর তারেক। দেখব তার প্রতিবেদনে। আবু সাঈদের মৃত্যুর পর উত্তাল সারা দেশ। এর উত্তাপ দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিভিন্ন জেলায়। ইন্টারনেটের মাধ্যমে সেই আন্দোলন হয়ে ওঠে আরও দুর্বার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক একটি মৃত্যুর খবর যেন আন্দোলনে যোগ করছিল নতুন মাত্রা। পরিস্থিতি বেগতিক দেখে 19 জুলাই সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয় পতিত সরকার। ইন্টারনেট বন্ধে যেন অকেজো হয়ে পড়ে সংবাদ পাবার সবচেয়ে সহজ মাধ্যম মুঠোফোনটি। অচল হয়ে যায় ডিজিটাল গণমাধ্যমগুলো, স্যাটেলাইট চ্যানেলগুলো পরে বিপাকে। যে স্পটগুলোতে বেশি গোলাগুলির ঘটনা ঘটতেছে, সংঘর্ষের ঘটনা ঘটতেছে বা ছাত্ররা নিহতের ঘটনা বেশি ঘটতেছে, ওইসব এলাকাগুলোর মধ্যে দেখা গিয়েছে যে বিপিএনও কাজ করতো না। দর্শক মানুষ তো প্রতিনিয়ত আপডেটটা জানতে চাচ্ছে, কিন্তু মানুষকে সেই তথ্যটা জানানোর দায়বদ্ধতাটা আমাদের ছিল, কিন্তু সেই জায়গাটা বাধাগ্রস্ত হয়েছে। আমরা সময় মতো দিতে পারিনি সংবাদগুলো। এর আড়ালে চলতে থাকে ব্যাপক সংঘর্ষ ও হত্যাযজ্ঞ, কিন্তু জানার সুযোগ নেই। একমাত্র ভরসা স্যাটেলাইট চ্যানেলগুলোতেও তখন চলছে সরকারের কঠোর সেন্সরশিপ। সংঘর্ষ, আহত নিহতের খবর প্রকাশে ছিল শেখ হাসিনা সরকারের নগ্ন হস্তক্ষেপ। আমাকে হয়তো ফোনে বলতেছে যে এটা করা যাবে না, সেই ক্ষেত্রে আমি নিউজ রুমকে বলতাম যে ঠিক আছে, একটু ছোট করে হলেও কিছুটা হলেও দেন। আবার হয়তো ফোন আসতো, হুমকি দিত, ধমক দিত, আবার বন্ধ করতাম। কিন্তু আমরা চেষ্টা করতাম সেম অন্য আরেকটা জিনিস অন্য কোথাও ঘটেছে, ঢাকার বাইরে ঘটেছে, সেগুলো আমরা ব্যালেন্স, মানে আমরা চেষ্টা করতাম যে একটু রিপ্লেস করা যায় কি করে। গোয়েন্দা সংস্থা থেকে, সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে সরাসরি কিংবা পরোক্ষভাবে বিভিন্ন ধরনের প্রেশার আসতো। সন্ধ্যা 7টার নিউজ আমাদের যে প্রধান সংবাদ, সেই সংবাদের আগে এক ধরনের পরোক্ষ নির্দেশনা আসে বা প্রত্যক্ষ, যে আমরা কোনো সংঘর্ষের ফুটেজ দেখাতে পারবো না। শিক্ষার্থীদের আন্দোলনকে বলতে হবে দুর্বৃত্ত কিংবা বিশৃঙ্খলাকারী কিংবা দুষ্কৃতকারী, কিংবা সরকারের ক্ষমতাসীনদের কেউ যদি সংঘর্ষে লিপ্ত হয়, সরাসরি তাদের সংগঠনের নাম না বলে হয়তো বলতে হবে যে দুপক্ষের সংঘর্ষ। দেশের সবশেষ পরিস্থিতি জানতে তীর্থের কাকের মতো চেয়ে থাকা সাধারণ মানুষের তখন একমাত্র ভরসা দৈনিক পত্রিকাগুলো। প্রযুক্তির ধাক্কায় জৌলুস হারানো এই সংবাদ মাধ্যম যেন প্রাণ ফিরে পায়। চাহিদা বেড়ে 10 টাকার পত্রিকা তখন বিক্রি হয়েছে 100 টাকাতেও। তখন পত্রিকাগুলোতেই পাওয়া যেত আগের দিনের প্রাণহানির খবরগুলো। আমরা অনলাইন ভিত্তিক সবকিছু করতাম, কিন্তু তখন আমরা পত্রিকাগুলো দেখতাম, মানে কোন জায়গায় কতজন আহত, কতজন নিহত, কোন জায়গায় বেশি আক্রমণ হচ্ছে। ওই সময় পত্রিকার চাহিদাটা বেশি ছিল, এই কারণে ধরেন ইন্টারনেট বন্ধ। এদিকে আন্দোলন দমাতে ইন্টারনেট শাটডাউন সবচেয়ে বেশি বিপাকে ফেলে আন্দোলনকারীদের। এক পর্যায়ে ইন্টারনেট চালু রাখা হলেও বন্ধ রাখা হয় ফেসবুক, ইউটিউব সহ বেশ কিছু সোশ্যাল নেটওয়ার্ক। স্থিমিত হওয়ার আশঙ্কা জাগে সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়েই সংগঠিত হওয়া এই গণ আন্দোলন। যখন ইন্টারনেট চলে গেল তখন আমরা বুঝতে পারছিলাম না কি করব। তবে বিষয়টি আগে থেকেই আঁচ করতে পেরে বেশ কিছু বাটন ফোন ও সিম কিনে রেখেছিলেন আন্দোলনকারীরা। তখন আমরা যেটা করলাম, দ্রুত সময়ের মধ্যে আমাদের যে বিকল্প সিমগুলো ছিল এবং আমাদের যে বাটন ফোন ছিল, এর মাধ্যমে আমরা দ্রুত সময়ের মধ্যে অফলাইনে একটা আমরা নেটওয়ার্ক তৈরি করলাম। তবে জুলাই আন্দোলনের এই সংগঠক জানান, শত প্রতিকূলতার মধ্যেও আন্দোলন চালিয়ে যাবার শক্তি জুগিয়েছিল শহীদেরা। প্রতিনিয়ত আমরা তখন শহীদ হওয়ার কথা এবং আমরা অ্যারেস্ট হওয়ার কথা, এবং ওই সময় আমরা রাস্তায় নেমেছিলাম শহীদ হওয়ার জন্য। 19 জুলাই ইন্টারনেট বন্ধের পর 5 তারিখের আগ পর্যন্ত পুরোদমে ইন্টারনেট আর চালু করেনি সরকার। 23 জুলাই সীমিত আকারে ব্রডব্যান্ড সেবা চালু করলেও মোবাইল ইন্টারনেট সচল করা হয় 10 দিন পর। তবে বন্ধ রাখা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। 4 তারিখ আবারও বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট। ইন্টারনেট শাটডাউন, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়া কিংবা গণমাধ্যমের উপর কঠোর নজরদারিও ঠেকাতে পারেনি আওয়ামী সরকারের পরিণতি। সংশ্লিষ্টরা বলছেন, সকল শ্রেণী পেশার মানুষের কণ্ঠ যখন মিলে যায় তখন প্রয়োজন পড়ে না কোনো মাধ্যমের।
তৌহিদুল তারেক, এখন ঢাকা। আমরা দেখছিলাম সারা দেশে ঠিক 2024-এর জুলাইয়ের শেষে অর্থাৎ আগস্টের এই শুরুর সময়টাতে কেমনভাবে ছড়িয়ে পড়েছিল তীব্র যেই ছাত্র জনতার আন্দোলন, তার প্রেক্ষাপটে এবার একটু চট্টগ্রামের একটা ছোট গল্প আপনাদেরকে জানাতে চাই। চট্টগ্রামের ঠিক এই সময়টাতে অর্থাৎ যখন কোটা আন্দোলনের এই রূপ সরকার পতনের আন্দোলনের রূপ নেয়, সেই সময় বন্দর এলাকা থেকে একটা মিছিল বের হয়ে সেটা আসে বড়পোলে, এরপরে আগ্রাবাদে, সেটা চলে যায় নিউ মার্কেট পর্যন্ত। এরপরে বিশাল এক মিছিল জড়ো হয়। শুধু নিউ মার্কেটের কথা বলছি না, বলছি আদালত পাড়ার কথা, মুরাদপুরের কথা, এমনকি 16 শহরেও দিনভর চলে মিছিল সমাবেশ। হামলা আর সংঘর্ষে তখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়, মনে হচ্ছিল রক্তে ভেজা রাজপথ মারিয়ে কিভাবে সবাই একসঙ্গে এই আন্দোলনের একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা খুঁজে নিচ্ছিল। এই গল্প, প্রেরণা খুঁজে নেওয়ার গল্প খুঁজে বেড়েছেন কাজী মাহফুজ। জুলাইয়ের মাঝামাঝিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণের প্রতিবাদ স্লোগান দ্রুত ছড়িয়ে পড়ে চট্টগ্রাম শহরে। জুলাইয়ের শেষে ও আগস্টের শুরুতে সেটি রূপ নেয় গণ আন্দোলনে। কাঁধে কাঁধ মিলিয়ে বিকাল থেকে মধ্যরাত রণাঙ্গনে লড়ে যায় ছাত্র, যুবক, রিকশা চালক, মিস্ত্রি সহ সর্বস্তরের মানুষ। হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ জনতার প্রতিবাদ মিছিলে অচল হয়ে পড়ে বন্দরনগরীর রাজপথ। মিছিল স্লোগানে উত্তাল নিউ মার্কেট, বহদ্দারহাট, মুরাদপুর এলাকা। কোটা বিরোধী আন্দোলন পরিণত হয় স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে। আমাদের আন্দোলনটা শুরু হয় হচ্ছে যে 6 জুলাই থেকে প্রথমত একটা সাধারণ আন্দোলন ছিল, কিন্তু 11 জুলাই হচ্ছে যে প্রথম পুলিশ অ্যাটাক করে চট্টগ্রামে, এরপর 15 জুলাই হচ্ছে ঢাকায় অ্যাটাক করে, এবং এরপর আস্তে আস্তে কিন্তু ব্যাপারটা সরকার পতনের দিকেই যায়। জুলাই আগস্টে আন্দোলনের তীর্থভূমিতে পরিণত হয় 16 শহর রেল স্টেশন, মুরাদপুর, বহদ্দারহাট এলাকা। ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের হামলার মুখে 20 দিনেরও বেশি সময় প্রতিরোধ গড়ে তোলেন শিক্ষার্থীরা। সংঘর্ষে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, ছাত্র শিবির কর্মী ফয়সাল আহমেদ শান্ত, দোকানদার ফারুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় তরুয়া সহ অন্তত 8 জন শহীদ হন সেখানে। জুলাই গণ অভ্যুত্থানের সময় চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এই এলাকাটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। 18 জুলাই কমপ্লিট শাটডাউনের সময় চট্টগ্রাম নগরীর সাথে দক্ষিণ চট্টগ্রাম এবং কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে। আমরা দেখেছি সেদিন ছাত্র জনতার সাথে পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেদিন অনেকেই কিন্তু এই সংঘর্ষে আহত হন। আমরা দেখেছি পুরো জুলাই জুড়ে যে আন্দোলন হয়েছে চট্টগ্রামে, সেই সময় সংবাদকর্মীরা ভয় এবং আতঙ্ক নিয়েই কিন্তু সংবাদ সংগ্রহ করেছিলেন। 15 তারিখের পর থেকে আমাদের আন্দোলনের অন্যতম একটা টার্নিং পয়েন্ট ছিল। চট্টগ্রামে দেখা যায় আমরা যখন কর্মসূচি দিয়েছিলাম 3টায় আমাদের 16 শহরে, তখন হচ্ছে ছাত্রলীগ আমাদের শিক্ষার্থীদেরকে নিহত করে। আমাদের হচ্ছে ওয়াসিম আকরাম ভাই শহীদ হন, ওই একই দিনে চট্টগ্রামে হচ্ছে ফয়সাল আহমেদ শান্ত ভাই শহীদ হন, এবং হচ্ছে একজন শ্রমিক উমর ফারুক ভাই শহীদ হন। সেই জায়গা থেকে আমাদের সবার বিয়ে একেবারে নাড়া দিয়ে ওঠে। এই আন্দোলন এখন আর কোনো প্রকার হচ্ছে কোটার আন্দোলনে থাকা আসলে যাবে না। এটা হচ্ছে একজন শিক্ষার্থী, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকটা নাগরিকের অস্তিত্বের আন্দোলনের রূপ নেই। আগস্টের শুরুতে বন্দরনগরীর নিউ মার্কেট ও আদালতপাড়া হয়ে ওঠে আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু। 4 আগস্ট অসহযোগ আন্দোলনে যোগ দিতে সকাল থেকে শিক্ষার্থীরা নিউ মার্কেট মোড়ে জড়ো হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে আন্দোলনকারীদের উপর হামলা চালায় পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ। সেদিন গুলিবিদ্ধ হয়ে শতাধিক ছাত্র ও সাধারণ মানুষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চট্টগ্রামের আন্দোলনের সবচেয়ে ভয়াবহ দিন ছিল 18 জুলাই। আপনারা জানবেন, যখন আমরা নতুন ব্রিজে অবস্থান গ্রহণ করি, তখন পুলিশ বাহিনী ধরে, আর্মি রাইটার গাড়ি ধরে, যারা আমাদের উপর নির্মমভাবে, ছাত্রলীগ যুবলীগ একসাথে প্রশাসনের সাথে নির্মমভাবে আমাদের উপরে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, গুলি বর্ষণ করে, বড় বড় ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। আমরা অবস্থান কর্মসূচিটা পরবর্তী গ্রহণ করতে না পেরে আমরা ওখান থেকে ছিন্নভাবে ছিটিয়ে যে যার মতো পালিয়ে যায়, এবং পরবর্তী আমরা অবস্থান গ্রহণ করি ঠিক দুপুর টাইমে বহদ্দারহাট। চট্টগ্রামের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দিন ছিল বহদ্দারহাট দুপুরের সময়। যেন যুদ্ধের মাঠ
এবং যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল, এরকমই অবস্থা। সেখানে তারা আমাদের উপর নৃশংসভাবে হামলা চালায় ডিরেক্টলি, পেটুয়া বাহিনী সহ। দেশের স্বার্থে যখন আমার ভাইদের গুলি করে মারা হচ্ছিল, পেটুয়া বাহিনীদের মাধ্যমে আমাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল, তখনই আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রেস্টুরেন্ট পর্যন্ত থেমে থাকিনি, আমরা মাঠে এসেছিলাম শুধুমাত্র বৈষম্যহীন সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য। চট্টগ্রাম সহ সারা দেশে ছাত্র জনতার রক্ত ভেজা আন্দোলনে 5 আগস্ট হাসিনা সরকারের পতন ঘটে। নিউ মার্কেট চত্বর, মুরাদপুরের ফ্লাইওভার কিংবা আদালতের লাল ভবন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক সে আন্দোলনের। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক এখন খেলাপি ঋণ আর প্রভাবশালী গ্রুপের কাছে একরকম জিম্মি হয়ে আছে। শীর্ষ 9টি ব্যবসায়িক গ্রুপের কাছে আটকে আছে ব্যাংকটির প্রায় 54,000 কোটি টাকা। এসব খেলাপি ঋণ আদায়ে কঠোর হওয়ার কথা জানালেন ব্যাংক কর্তৃপক্ষ। অন্যদিকে গ্রাহকদের আস্থা ফেরাতে এবং প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দিতে ব্যাংকটিতে খোলা হচ্ছে নতুন 100টি শাখা। উপশাখা খোলা হবে। বিশেষজ্ঞদের মত, অনিয়মে জড়িয়ে পড়া এজেন্ট ব্যাংকিংয়ে না গিয়ে উপশাখা খোলার সিদ্ধান্তটি সঠিক হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন দেলাওয়ার দোলন। ব্যাংকিং নিয়ম না মেনে ঋণ কেলেঙ্কারির শীর্ষে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক জনতা। বিসমিল্লা, বেক্সিমকো, এস আলম সহ শীর্ষ 9টি ব্যবসায়িক গ্রুপের কাছে আটকে আছে প্রায় 54,000 কোটি টাকা। প্রভাবশালী এসব গ্রুপের কাছে জিম্মি জনতা ব্যাংকের ঋণের প্রায় 66%ই খেলাপি। সব মিলিয়ে ব্যাংকটির খেলাপি ঋণের রেকর্ড 67,300 কোটি টাকা। বেক্সিমকো গ্রুপ ঋণ জালিয়াতি করে জনতা ব্যাংকের শুধু দিলকুশা শাখা থেকে তুলে নেয় 25,000 কোটি টাকার বেশি। নাসা গ্রুপের 120 কোটি টাকার খেলাপি ঋণ বেক্সিমকোর নামে দেখাতে বাধ্য করা হয় জনতা ব্যাংককে। বর্তমানে বেক্সিমকোর দায় 1,500 কোটি টাকার বেশি, যা পুরোটাই খেলাপি। বিসমিল্লা গ্রুপ জনতা ব্যাংক থেকে হাতিয়েছে প্রায় 1,200 কোটি টাকা। ব্যাংকটির 3 শাখা থেকে নেওয়া হয়েছে প্রায় 600 কোটি টাকা। দুর্নীতি দমন কমিশন বলছে, বিসমিল্লা গ্রুপের ঋণের বড় অংশ পাচার হয়েছে। আরেক প্রভাবশালী এস আলম গ্রুপের কাছে জনতা ব্যাংকের ঋণ প্রায় 10,000 কোটি টাকা, যার মধ্যে খেলাপি হয়ে গেছে 1,200 কোটি টাকা। ঝুঁকিতে বিপুল অঙ্কের ঋণ রয়েছে। গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবার সোনালী ব্যাংক থেকে ঋণ নিলেও 2012 সালে জনতা ব্যাংক সে ঋণ কিনে ফের নতুন ঋণ দেয়। বর্তমানে এই গ্রুপের মোট খেলাপি 800 কোটি টাকার বেশি। এছাড়াও রানাকা, রতনপুর ও শিকদার গ্রুপের খেলাপির টাকা ফেরার সম্ভাবনা নেই। ব্যাংকটির এমডি জানান, চর দখলের মতো এমন ব্যাংক দখলের চিত্র বিরল। এসব ঋণ আদায়ে কঠোর হচ্ছেন তারা। কোনো গ্রাহক তো আমার এমডি বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পর্যন্ত পাঠিয়েছে, কেন আমরা দীর্ঘদিন ধরে এলসি পেমেন্টগুলো দিচ্ছি না। এই মুহূর্তে খেলাপি আদায়ের কোনো বিকল্প নাই জনতা ব্যাংকে। অনেকগুলো বড় বড় ঋণ যেরকম, এগুলা থেকে তাৎক্ষণিকভাবে আদায় করাটা একটু কঠিন। আপনি জানেন, এটা একটা লম্বা প্রক্রিয়ার বিষয়। সেই লম্বা প্রক্রিয়া থেকে কেন আমরা পিছিয়ে নাই। ব্যাংক সংশ্লিষ্টরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের ঋণ দিয়ে বড় অঙ্কের লোকসানে পড়েছে রাষ্ট্র মালিকানাধীন জনতা ব্যাংক। চরম আস্থার সংকটেও পড়তে হয় তাদের। আমানতকারীদের আস্থা ফেরাতে নানা উদ্যোগের অংশ হিসেবে নতুন 100টি উপশাখা চালু করা হবে। অনেক উপজেলাতে জনতা ব্যাংকের শাখা নাই, সেই জায়গাটাতে আমরা চাচ্ছি আমাদের সেবাগুলো পৌঁছে যাক। এই বছরে 100টা নতুন উপশাখা খুলতে যাচ্ছি। যে সমস্ত গ্রোথ সেন্টারগুলো আছে, সেই সমস্ত গ্রোথ সেন্টারে আমাদের সেবাটা পৌঁছে দিতে চাচ্ছি। সংস্কারের অংশ হিসেবে নতুন উপশাখা খোলাকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, ব্যাংকের এজেন্ট শাখাগুলো যখন নানা অনিয়মে জড়িয়ে পড়ছেন, তখন জনতা ব্যাংকের উপশাখা হতে পারে যুগান্তকারী উদ্যোগ। উপশাখাগুলো বেশি ওপেন করা হয়, সেক্ষেত্রে সুবিধাটা হলো সেই ব্যাংকগুলোর ফিক্সড কস্টগুলো সেখানে কমে যাচ্ছে। আমার মনে হয় সেটা ব্যাংক প্রফিটেবিলিটির দিকে যাওয়ার ক্ষেত্রে এটা সহায়তা করবে। এই বড় বড় ব্যাংকগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে সাব ব্রাঞ্চগুলোই মেইন ব্রাঞ্চ হবে। আমি মনে করি এজেন্ট ব্যাংকিং এর পরিবর্তে সাব ব্রাঞ্চ আইডিয়া যাওয়া উচিত। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংকের পরেই অবস্থান জনতা ব্যাংকের। সারা দেশে ব্যাংকটির শাখা রয়েছে 926টি। দেলোয়ার দোলন, এখন ঢাকা।
নয়নাভিরাম পাহাড়ের সারিয়ার সাথে স্রোতস্বিনী চেঙ্গি এবং মাইনী নদী খাগড়াছড়িকে পরিণত করেছে প্রকৃতির অপরূপ লীলাভূমিতে। তবে প্রকৃতির এই অপার সৌন্দর্যের মাঝেই রয়েছে বিভীষিকার গল্প। বিভিন্ন নিষিদ্ধ সশস্ত্র সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুম, খুন আর অপহরণ আর চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে পাহাড়ি সশস্ত্র সংগঠনগুলো। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে 3 পার্বত্য জেলায় প্রতি বছর উত্তোলিত হয় চাঁদার পরিমাণ প্রায় 500 কোটি টাকারও বেশি। খাগড়াছড়ি ঘুরে আহাদ আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সিউল আহমেদ। চারদিকে নয়নাভিরাম পাহাড়ের সারি, সাথে পাখির কলরব। ঝর্ণা, নদীর স্রোত আর সবুজের সমারোহ। বলছিলাম দেশের অন্যতম নৈসর্গিক সৌন্দর্যের জেলা খাগড়াছড়ির কথা। পাহাড়ের সমতলে আঁকাবাঁকা সড়ক, সেই সড়ক আর পাহাড় ছুঁয়ে যায় আকাশের মেঘ। শরৎ, হেমন্ত, শীত, বসন্ত আর বর্ষায় শুভ্র মেঘের খেলাও চলে সবুজ পাহাড়ের ভাঁজে ভাঁজে। সাথে স্রোতস্বিনী চেঙ্গি ও মাইনী নদী খাগড়াছড়িকে পরিণত করেছে প্রকৃতির এক অপরূপ লীলাভূমিতে। প্রকৃতির এই অপার সৌন্দর্যের মাঝে রয়েছে পাহাড়ের বিভীষিকার গল্প। বিভিন্ন নিষিদ্ধ সশস্ত্র সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ি হয়ে ওঠে উত্তপ্ত। খুন, গুম, অপহরণ আর চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে উপজাতিদের সংগঠনগুলো। প্রতি বছরই পাহাড়ে চাঁদা আদায়ের ব্যাপকতা বাড়ছে। যাত্রী ও মালবাহী গাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন সহ বিভিন্ন উৎস থেকে চাঁদা উত্তোলন করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে 3 পার্বত্য জেলায় প্রতি বছর উত্তোলিত চাঁদার পরিমাণ প্রায় 500 কোটি টাকার বেশি। আমাদের একটা প্রোগ্রাম আছে, 100 টাকা করে চাঁদা দিতে হইবে। আমাদের তো করার কিছু না, আমাদের এখনো অস্ত্রও না, কিছু না, পালাই যেতেও পারবো না, দিতে হইব না, প্রাণের দায়ে তো দিতে হইব। যদি রাতে আছে যদি কিছু করে করতেছে তো দেখা যায়। আমাদেরও একটু অসুবিধা, তো আপনারও হয়তো অসুবিধা হইতে পারে। আলটিমেট ইনডাইরেক্ট ট্রেড তো আমার তো কিচ্ছু নাই, তো আলটিমেটলি ঠিক আছে ভাই, আপনি খুশি থাকলে আমরা হইতাম। এগুলো আমাদের সমিতি কর্মকর্তা আছে, ওনাদেরকে দিয়ে দিই। ওনারা এগুলো সবগুলো থানা, পুলিশ, সন্ত্রাসী যে যা বলেন ওনাদেরকে ওরা মেনটেন করে নেয়। সরেজমিন খাগড়াছড়ি ঘুরে দেখা যায় এ নিয়ে কথা বলতে অস্বস্তি অনেকের। তারপরও বিভিন্ন জনের সাথে আলাপে উঠে আসে চাঁদাবাজির ভয়াবহ চিত্র। চাঁদা না দিলে অপহরণের শিকার হতে হয়। চলতি বছর 16 এপ্রিল খাগড়াছড়ি সদরে আসার পথে টমটম গাড়ির চালক সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে অজ্ঞাত স্থানে তুলে নিয়েও যাওয়া হয়। প্যারাছড়ার সেই যাত্রী ছাউনি, যেখান থেকে আসলে 5 জন শিক্ষার্থী এবং তাদের যে অটো চালক, এই 6 জনকে অপহরণ করে এই চেঙ্গি নদীর সামনে নিয়ে যাওয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে চলতি জুলাই পর্যন্ত 1 বছরে 119 জন অপহরণের শিকার হয়েছেন। এর মাঝে উপজাতি 41 জন আর বাঙালি 78 জন। আমি ঠিক এই মুহূর্তে আছি খাগড়াছড়ির ঠিক চেঙ্গি নদীর পাশেই। গত 16 এপ্রিল চিটাং ইউনিভার্সিটির 5 জন শিক্ষার্থী এবং তাদের যে অটো চালক ছিল, এই 6 জনকে এই চেঙ্গি নদীর পাশ থেকে অপহরণ করা হয় এবং পরবর্তীতে চেঙ্গি নদী দিয়ে ওপারে যেই মন্দিরটি দেখা যাচ্ছে, এই মন্দিরের পাশ দিয়ে যে রাস্তা, এই রাস্তা থেকেই ওই পারে যে পাহাড় আছে, ওই পাহাড় দিয়ে তাদেরকে মাটিরাঙ্গাতে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে প্রায় 8 দিন পরে সেই 5 জন শিক্ষার্থী এবং অটো চালককে উদ্ধার করা হয়। খাগড়াছড়ির বাসিন্দারা এসব অপকর্মের জন্য দায়ী করছেন আঞ্চলিক সশস্ত্র বাহিনীগুলোকে। এখন টিভি কথা বলার চেষ্টা করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর মুখপাত্র অঙ্গমার্মার সাথে। তবে সম্প্রতি খাগড়াছড়িতে আঞ্চলিক সশস্ত্র 2 বাহিনীর সংঘর্ষে আত্মগোপনে যান অঙ্গমার্মা সহ অন্যান্য নেতারা। তবে কথা হয় ফোনে। চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, সংগঠন চালাতে জোর করে নয়, জনগণের কাছ থেকে সহযোগিতা নেওয়া হয়। জুলাই বিপ্লবের পর এখন এনসিপির নামেও তো শোনা যাচ্ছে যে ওরা কত লক্ষ লক্ষ টাকার মানে চাঁদাবাজি করছে। বিএনপি তো করছেই, তো আমরা জনগণের কাছ থেকে চাঁদার সহযোগিতা নিই এবং একই সাথে নিজেদের অর্থনৈতিক চাঁদাও দিয়ে সংগঠন পরিচালনা।
খাগড়াছড়ির জেলা প্রশাসক জানান, সেনাবাহিনী, বিজিবি আর আইন শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত সহায়তায় চাঁদাবাজি ও অপহরণ বন্ধে কাজ করছে তার প্রশাসন। সবকিছু হয়তো দৃশ্যমান না, এটি আমরা বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সহ আমরা সমন্বিতভাবে এটা নিয়ে কাজ করে থাকি এবং এই বিষয়গুলো হচ্ছে আমরা একটি কন্টিনিউয়াস প্রসেস, এটি একটি কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে আছে, যেটি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এই বাস্তবতার ভিত্তিতে আর কি। অভিযোগ রয়েছে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো পার্বত্য চট্টগ্রামে সেবাদাতা মোবাইল অপারেটরগুলো থেকেও প্রতি বছর বিপুল অঙ্কের ফি হিসাবে চাঁদা আদায় করে, আর চাঁদা না পেলে ক্ষতি সাধন করা হয় টাওয়ারগুলোতে। সিউল আহমেদ, এখন, খাগড়াছড়ি। আবাসিক ভবনে গড়ে তোলা হয়েছে পেট্রোল পাম্প। ফুয়েল ডিসপেন্সার বসিয়ে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে অকটেন এবং ডিজেল। অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে চাঁদপুরে। ভবন মালিক বলছেন, দোকান দেওয়ার কথা বলে গড়ে তোলা হয়েছে এই পাম্প। আর পাম্পের মালিক ছাড়পত্র থাকার দাবি করলেও তা নাকচ করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। অবৈধ এই প্রতিষ্ঠান বন্ধে অচিরেই অভিযান চালানো হবে বলেও জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তালহা জুবাইরের প্রতিবেদন। সদর উপজেলার চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকায় 3 তলা বিশিষ্ট আবাসিক ভবন। এর নিচতলাতেই অবৈধভাবে এই পেট্রোল পাম্পটি গড়ে তুলেছেন আফতাব আহমেদ বাবু নামে এক ব্যক্তি। গেল বছর থেকে ভবনটিতে দোকান ভাড়া নিয়ে আফতাব ফুয়েল সার্ভিস নামে কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি। অথচ ভবনটিতে রয়েছে এনজিওর কার্যালয় ও আবাসিক ফ্ল্যাট। আবাসিক ভবনে এমন ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান থাকায় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। জায়গার মধ্যে ফিলিস্তিনের আশেপাশে কোনো বাসা বাড়ি থাকে না, যতটুকু আমি জানি। তো দুর্ঘটনার কবলে পড়লে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পেট্রোল পাম্প অবশ্যই আপনার একটু নিরাপদ স্থানে থাকা দরকার। ওই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এখন কিছুটা ঝুঁকিপূর্ণ আমার মনে হয়। অকটেলের ভিতরে তো মনে করেন না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এটা স্বাভাবিক। ভবন মালিকের দাবি, দোকান ভাড়া নিয়ে পেট্রোল পাম্প বসানো হবে তা জানতেন না তিনি। আর পেট্রোল পাম্পের মালিক বলছেন, প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের পাশাপাশি রয়েছে ফায়ার সার্ভিসের ছাড়পত্র। আমি তো ভাড়া নেওয়ার আগে জানতাম না যে হ্যাঁ পেট্রোল পাম্প দিব কিংবা কি দিব, সে ভাড়া নিছে। আমি তো জানি এটা এই ধরনের পাম্প আমি দেখি না কোথাও, এই প্রথম দেখলাম আর কি। ফায়ার সার্ভিসের ছাড়পত্র আমার আছে। ছাড়পত্র ছিল পেট্রোল, অকটেন, ডিজেল, লুব্রিক্যান্ট ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান। আর ইউনিয়ন পরিষদের যে ট্রেড লাইসেন্স, ওইটাও সেম। ছাড়পত্র দূরে থাক, বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না ফায়ার সার্ভিস কর্মকর্তা। আর অবৈধ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। এই বিষয়টা আমার জানা ছিল না, আপনার এখানে আমি এখন জানলাম, আপনার ভিডিওতে দেখলাম। এই ধরনের একটা ভবনে এই ধরনের মেশিন দিয়ে তেল বিক্রি করা, এটা কোনো অবস্থাতেই কোনো সুযোগ নাই। তো আমাদের পক্ষ থেকে কোনো ছাড়পত্র দেওয়া হয়নি। অধিদপ্তরের লাইসেন্স ছাড়াও কেউ জ্বালানি তেল বিক্রয় করতে পারবে না। আমরা অভিযোগটা ইতিমধ্যে আমি অবগত হয়েছি। একজন ভদ্রলোক আবাসিক ঘরের মধ্যে সে পেট্রোল বিক্রয় করছে পাম্পের মতো করে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব আশা করি। বড় কোনো দুর্ঘটনার আগেই এই প্রতিষ্ঠান বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সচেতন মহলে। তালহা জুবাইর, এখন, চাঁদপুর। আমার পেছনে যে জলাবদ্ধতার ছবি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেটা জামালপুর পৌরবাসীর দুর্ভোগের চিত্র। সারা বছরই দুর্ভোগ থাকলেও এই বর্ষা মৌসুমে এসে সেই দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ বেশি। আর এতে করে এলাকাবাসীর যে স্বাভাবিক জীবনযাপন তা ব্যাহত হয়। স্বাভাবিকভাবে তারা কর্ম করতেও বাইরে যেতে পারে না এবং তাদের কর পরিশোধ করা হয়। পৌর কর্তৃপক্ষ তাদের এই সমস্ত নিয়মিত ট্যাক্স কর পরিশোধ করা হলেও তাদের পানি নিষ্কাশনের জন্য এখন পর্যন্ত নিতে পারেনি কোনো ব্যবস্থা। এ বিষয়ে আমাদের কাছে একটা প্রতিবেদন আছে জুয়েল রানার, দেখে নেব সেটি। জামালপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হামিদা বেওয়া। 2 মেয়েকে নিয়ে তার সংসার। বড় মেয়েকে বিয়ে দিলেও ছোট মেয়ের বিয়ে হচ্ছে না বাড়ির উঠোন ও বছর জুড়ে আশপাশের জলাবদ্ধতার কারণে। মেয়ে করে বিয়ে কেমনে দিমু, কত কষ্ট। আজকে 3 বছরের এই অবস্থা, আমি করে এত কষ্ট। পরসা পায়খানা বন্ধ, টিউবওয়েলের পানিও তুলে খাইতে পারি না। সাইডে ভাত যে পাক করে খাম, পোলা পান নিয়ে ওটা খাইতে পারি না। হামিদা বেয়ার মতো পলাশতলা এলাকার 2 শতাধিক পরিবারের একই অবস্থা। চলাচলের একমাত্র রাস্তাটি বছর জুড়ে তলিয়ে থাকে পানির নিচে। প্রায় প্রতিটি বাড়ির আঙিনাই থাকে পানিতে ঠাসা।
এছাড়া যানবাহন না পাওয়ায় শিক্ষার্থী, রোগী পরিবহন সহ সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি থাকে চরমে। একই সাথে বছর জুড়ে পানিবাহিত রোগ লেগেই থাকে এখানকার বাসিন্দাদের। দীর্ঘ 4-5 বছর যাবৎ আমরা এখানে চলাফেরা করতেই পারি না। অনেক কৃষি জমি আছে, এগুলো আপনার বন্ধ হয়েছে, আবাদ করতে পারতেছি না। টাকা খাওয়া কি করবো, চিরাম কত সময় খাই, কত সময় না খাই, তাই কত সময় মনে করেন যাবারই পাই না কোনটো নান। পোলাপান স্কুলে যাতায়াতের জন্য আসা যাওয়া, বারবার পানির মধ্যে যাওয়ার জন্য পোলাপানের হাত পায়ে ঘা হয়ে গেছে। এদিকে পৌরসভার হাটচন্দ্রা, কাজিরাখ ও পলাশতলা এলাকা সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতায় অনাবাদি প্রায় 300 একর জমি। এছাড়া রান্নার কাজ, বিশুদ্ধ পানি ও টয়লেটের সমস্যা তো রয়েছেই। ভুক্তভোগীরা বলছেন নিয়মিত সব ধরনের ট্যাক্স ও কর পরিশোধের পরও মিলছে না প্রতিকার। পানির একমাত্র ইনুকে একটা খামার দিছে মামিমে, এই খামারের জন্য আমার পানি কোথাও যাইতে পারে না। কিছুদিন আগে একজন মানুষ মারা গেছিল, ওনার লাশটা নিয়ে যেতে আমাদের অসুবিধা হয়েছে। আমাদের এই যে মাহেন্দ্র যেটা ট্রাক্টর আর কি, এটা দিয়ে আমাদেরকে এই লাশটা পুরোটা নিয়ে যেতে হয়েছে। পৌরসভা ডিসির অফিসে আমরা আবেদন করছি, সে আবেদনে কোনো রেজাল্ট ভালো হয়নি। পৌরসভার প্রশাসক জানায় জলাবদ্ধতা নিরসনের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখা হচ্ছে, দ্রুতই সমস্যার সমাধান করা হবে। প্রয়োজনীয় উদ্যোগ আমরা গ্রহণ করব এবং ওই অঞ্চলের মানুষের যাতে করে এই পানিবন্দী অবস্থায় না থাকতে হয় তার জন্য ওই পানিগুলো নিঃসরণে আমরা ব্যবস্থা করব। একই সাথে আমাদের এই পৌরসভায় যে বড় ড্রেনগুলো রয়েছে, এই ড্রেনগুলোর সাথে কিভাবে ওই পানিগুলোকে নিঃসরণ করা যায় তার একটা উপায় আমরা বের করার চেষ্টা করব। প্রায় 150 বছরের পুরনো প্রথম শ্রেণীর জামালপুর পৌরসভায় জলাবদ্ধতা একটি বড় সমস্যা। কর্তৃপক্ষের সঠিক পরিকল্পনায় অচিরেই জলাবদ্ধতা নিরসন হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এখন জামালপুর। মেহেরপুরে কমেছে গ্রীষ্মকালীন সবজির দাম, ফলে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। তবে কিছুটা চড়া কাঁচা মরিচের দাম। বাজার পরিস্থিতি জানাতে মেহেরপুর বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, বাজারে কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে আর সরবরাহ কেমন দেখছেন? রওশন, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, সবজি উৎপাদনের জন্য বিখ্যাত কিন্তু মেহেরপুর। মেহেরপুরে সারা বছরই নানান ধরনের শাকসবজি উৎপাদন হয়ে থাকে, তাই মেহেরপুরের বাজারে কিন্তু সবসময় সবজির সরবরাহ বেশি থাকে। তবে এখন গ্রীষ্মকালীন সবজির ভরা মৌসুম, তাই বাজারে সব ধরনের সবজি সরবরাহ কিন্তু অনেকটাই বেড়ে গেছে, যার ফলে দাম নিম্নমুখী। আমি যদি আজকের কথা বলি, আজ মেহেরপুর বাজারে সব ধরনের সবজি সপ্তাহের ব্যবধানে কিন্তু 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। আজ প্রতি কেজি বেগুন মেহেরপুর বাজারে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা, যেটি গত কয়েক সপ্তাহ আগেই কিন্তু 60 টাকা বা 70 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। সেই সাথে পটল বিক্রি হচ্ছে 30 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, পেঁপে 20 থেকে 25 টাকা, পুঁইশাক 15 থেকে 20 টাকা, কচু বিক্রি হচ্ছে 30 টাকা। এরকম সব ধরনের সবজির দামই কিন্তু অনেকটাই কম। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 22 থেকে 25 টাকা, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা। তবে কিছুটা চড়া কাঁচামরিচের দাম। কাঁচামরিচ আজকের বাজারে বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা করে। রওশন, এই ছিল আমার কাছে মেহেরপুরের সবজি বাজারের সর্বশেষ পরিস্থিতি। রওশন, মেহেরপুরের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শুল্ক সহ নানা ইস্যুতে ক্ষোভ বাড়ায় জনগণের সমর্থন হারাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দল হিসেবে জনপ্রিয়তা বাড়ানোর সুযোগ কাজে লাগাতে পারছে না ডেমোক্রেটিক পার্টি। বিভিন্ন জরিপে দেখা গেছে ট্রাম্পকে অনুমোদন পয়েন্টে পিছিয়ে রাখলেও দল হিসেবে ডেমোক্রেটিক পার্টির চেয়ে রিপাবলিকান পার্টিকে এগিয়ে রাখছেন ভোটাররা। তবে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে থাকতে ডেমোক্রেটসদের সুযোগ এখনও ফুরিয়ে যায়নি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত তথ্যপাত্র জানাচ্ছেন তৌহিদুর রহমান। বিশ্বের বাণিজ্য অংশীদারদের জন্য ট্রাম্প আরোপিত নতুন শুল্ক নীতি কার্যকরে বাকি মাত্র একদিন। তবে এর প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশগুলোতেই পড়বে না, খোদ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও ফেলবে নেতিবাচক প্রভাব। এমনকি অনেক পণ্য আমদানি নির্ভর হওয়ায় জীবনযাত্রার ব্যয় বাড়ার ঝুঁকিতে মার্কিন নাগরিকরা। এই অবস্থায় ক্ষমতাসীন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা নিয়ে চলছে চুলচা বিশ্লেষণ, যার কারণে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার 1 বছর না যেতেই এখনই আলোচনায় উঠে এসেছে 2026 সালের মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গ, যেখানে কামালা হ্যারিসের দল ডেমোক্রেটিক পার্টির সুযোগ লুফে নেওয়া উচিত বলে মনে করছেন অনেকেই। কারণ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসতেই ট্রাম্পের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে শুল্ক এবং মূল্যস্ফীতি ইস্যু।
এসব কারণে ডোনাল্ড ট্রাম্প একজন অজনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবেও বেশ আলোচিত সমালোচিত। কিন্তু বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে ট্রাম্পের সমস্যাগুলো থেকে সুবিধা লুফে নিতে ব্যর্থ হচ্ছেন ডেমোক্রেটরা, যার কারণে একই ইস্যুতে চালানো বিভিন্ন জরিপে জনগণ ট্রাম্পকে কম ভোট দিলেও ডেমোক্রেটিক পার্টির পক্ষে বেশি ভোট না দিয়ে রিপাবলিকান পার্টিকে এগিয়ে রাখছেন জরিপে অংশ নেয়ারা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এক জরিপের তথ্য বলছে 3 দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে খারাপ পরিসংখ্যান জমা হয়েছে ডেমোক্রেটিক পার্টির কাঁধে, যেখানে দেখা যায় জরিপে নিবন্ধিত 60% বেশি ভোটারই দলটির প্রতি প্রতিকূল দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন, অনুকূলে ছিল মাত্র 33%। একই সময় সিএনএনের এক জরিপেও উঠে এসেছে 1992 সালের পর ডেমোক্রেটদের সর্বনিম্ন নম্বর দিয়েছেন মার্কিনরা। ট্রাম্পের প্রতি জনগণের ক্ষোভ কাজে লাগিয়ে নিজেদের দলে সমর্থনের পাল্লা ভারী করতে না পারাকে ডেমোক্রেটিক পার্টির জন্য ভয়াবহ সংকট ডেকে আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাছাড়া ট্রাম্পের প্রতি সমর্থন কমায় আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা শেষ পর্যন্ত কোন দলের দিকে ঝোঁকেন তাই এখন দেখার বিষয়। এই অবস্থায় দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের পর থেকে 4টি মধ্যবর্তী নির্বাচন ছাড়া বাকি সবকটিতেই ক্ষমতায় না থাকা দলটি হাউসে সুবিধাজনক অবস্থানে ছিল। সেই রেকর্ড ধরে রাখতে মার্কিনদের মনে এখন থেকে আশা জাগানোর চেষ্টা চালিয়ে যাওয়ার বিকল্প নেই ডেমোক্রেটিক পার্টির। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। আগস্ট মাসে বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ততায় দলকে কেন্দ্র করে জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটাররা যাবেন তাসমান সাগরের পারে অর্থাৎ অস্ট্রেলিয়াতে, আর সেই দলের অংশ হতে আশাবাদী টেস্ট দলের নিয়মিত মুখ নাঈম হাসান। মিরপুরে বোর্ড কর্তাদের সঙ্গে আলাপ শেষে জানালেন নিজের অনুশীলন আর পরিকল্পনার গল্প। বিস্তারিত জুবাইর আহমেদের প্রতিবেদনে। সামনের মাসগুলোতে আন্তর্জাতিক পর্যায়ে ব্যস্ত সূচি বাংলাদেশ ক্রিকেট দলের। এশিয়া কাপ, টি-20 বিশ্বকাপের দিকে চোখ টাইগারদের। তবে এর আগে এ দলের ব্যস্ততা থাকছে অস্ট্রেলিয়া সফরে, যেখানে টপ এন্ড টি-20 টুর্নামেন্ট আর 4 দিনের একটি টেস্ট খেলবে বাংলাদেশ এ দল। বাংলাদেশ দলের লাল বলের ক্রিকেটে নিয়মিত মুখ নাঈম হাসান। এই দলের সূচিতে এখন পর্যন্ত নিজের থাকা নিশ্চিত না হলেও প্রস্তুতিতে ঘাটতি রাখছেন না ডানহাতি স্পিনার। চূড়ান্ত দলেও জায়গা পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। এখন যদি আমাকে সিলেক্ট করে তো অবশ্যই যাব। আমার তো ওখানে গেলে আমি বাইরের দেশের প্লেয়ারদের সাথে খেলবো, কন্ডিশনটা নতুন কন্ডিশন আমি জানবো। মেনলি দেখেন এই টিমে খেলতে যাওয়া যখন যায় ওখানে আপনার দেখেন যারা ফিউচার ন্যাশনাল টিমে খেলে ওইরকম প্লেয়ার থাকে। সামনে এশিয়া কাপ এবং বিশ্বকাপ, টি-20তে সুসময় পার করা বাংলাদেশ দল বৈশ্বিক পর্যায়েও ভালো করবে সতীর্থদের নিয়ে এমন প্রত্যাশার কথাই জানালেন এই স্পিনার। আলহামদুলিল্লাহ খুব ভালো খেলছে ওরা, আমার বিশ্বাস ওরা ওখানে খুব ভালো রেজাল্ট করবে। আপনার টি-20 খেলার মধ্যে শর্ট ফরম্যাট খেলা, আপনার মোমেন্টামটা যদি পাই ইনশাল্লাহ বাংলাদেশ ভালো কিছু করবে। লাল বলে ক্রিকেটে নিয়মিত মুখ নাঈম, পাশাপাশি প্রিমিয়ার লিগ, এনসিএল খেলে নিজেকে পোক্ত করতে চান সাদা বলের ক্রিকেটেও। নিজেকে 3 ফরম্যাট খেলার মতনই রেডি করতেছি। প্রিমিয়ার লিগ, বিপিএল এগুলোতে আলহামদুলিল্লাহ খেলি। তো আপনার আমি তো যদি শুধু এক ফরম্যাটে খেলতাম তাহলে তো শুধু ফার্স্ট ক্লাসে খেলতাম। বাংলাদেশ এ দলের অস্ট্রেলিয়া সফর আগস্টের মাঝামাঝিতে। নাঈম হাসানের ব্যস্ততার শুরুটাও হতে পারে সেই সিরিজ থেকে। তার আগে পর্যন্ত নাঈম নিজের উন্নতির দিকেই নজর রাখছেন সবচেয়ে বেশি। জুবাইর আহমেদ, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরও একবার। 14টি বিষয় ঐক্যমত্য, শেষ দিনে বাকিগুলো নিষ্পত্তির আশা। আজকেই দলগুলোকে দেয়া হবে গ্রহণযোগ্য জুলাই সনদের খসড়া। মাসব্যাপী জুলাই পদযাত্রা শেষে ফিরল এনসিপির নেতাকর্মীরা। সারা দেশের জনগণের সাথে আত্মার সম্পর্ক তৈরির দাবি। জুলাইয়ে ইন্টারনেট বন্ধে মেলেনি সংঘর্ষ, হতাহতের প্রকৃত খবর। অচল হয়ে পড়ে ডিজিটাল গণমাধ্যম, আর প্রশংসা কুড়িয়েছে পত্রিকাগুলো। ঋণ খেলাপি আর প্রভাবশালী চক্রে জিম্মি জনতা ব্যাংক। শীর্ষ 9টি ব্যবসায়িক গ্রুপে আটকে আছে প্রায় 54,000 কোটি টাকা। কোনো গ্রাহক তো আমার এমডির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পর্যন্ত পাঠিয়েছে, কেন আমরা দীর্ঘদিন ধরে এলসি পেমেন্টগুলো দিচ্ছি না। অনেকগুলো বড় বড় ঋণ যেরকম এগুলো থেকে তাৎক্ষণিকভাবে আদায় করাটা একটু কঠিন।
পাহাড়ি সশস্ত্র সংগঠনগুলোর গুম খুন অপহরণ চাঁদাবাজিতে অশান্ত পার্বত্য অঞ্চল, বছরে চাঁদা উঠছে 500 কোটি টাকার বেশি। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে হলে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।